স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। নতুন বছরের 5 জানুয়ারি হবে দশম জাতীয় সংসদ নির্বাচন, এরকমটি বলছেন সিএসি কাজী রকিবউদ্দিন আহমেদ। আজ নির্বাচনের তফসিল ঘোষণা করতে গিয়ে তিনি কথা জানিয়েছেন। এই ঘোষণার পরপরই আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ। অন্যদিকে তফসিল স্থগিতের দাবি করে আগামীকাল থেকে 48 ঘন্টার অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি। এই অবস্থায় আমাদের আজকের আলোচনা শিরোনাম তফসিল। কথা বলতে আজ স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক জনাব নাইমুল ইসলাম খান এবং ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোজাম্মেল বাবু। স্বাগত আপনাদের। জনাব মোজাম্মেল বাবু, আমি আপনার কাছেই প্রথমে জানতে চাইবো যে আজকে যখন সিএসি তফসিল ঘোষণা করলেন তারপর আমরা দেখেছি যে একটি আনন্দ মিছিল করলো আওয়ামী লীগ। এই থেকে আসলে আওয়ামী লীগ কি বোঝাতে চায়, আপনার কাছে এর মানে কি? আওয়ামী লীগ কি বোঝাতে চায় আমি জানি না, কিন্তু আমার জন্য আজকে খুব মোটেই একটা আনন্দের দিন না। বাংলাদেশে আমরা বিভিন্ন ধর্মীয় উৎসবকে সার্বজনীন বলি খালেদ, কিন্তু বাংলাদেশে আসলে জাতীয় নির্বাচনই সবচেয়ে বড় সার্বজনীন উৎসব। একেবারে সবাই গ্রাসরুট লেভেলের লোকজন যেভাবে পার্টিসিপেট করে, বাংলাদেশের এই দেশে কিন্তু এর চেয়ে বড় উৎসব আর নাই। সুতরাং তফসিল ঘোষণার মধ্যে দিয়ে ৪৫ দিন কিংবা ৫০ দিন ব্যাপী এক ব্যাপক দেশব্যাপী উৎসবের সূচনা হয়। কিন্তু যেহেতু দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল এই তফসিল প্রত্যাখ্যান করেছে এবং সেই সঙ্গে তারা প্রতিহত করার ঘোষণা দিয়েছে, তার সঙ্গে সঙ্গে নানা ভাঙচুর অগ্নিসংযোগ শুরু হয়ে গেছে, সেহেতু এটার উৎসবের কোনো বিষয় আর হতে পারে বলে আমি মনে করি না। কিন্তু আওয়ামী লীগ যেহেতু নির্বাচনমুখী অবস্থানে আছে, আওয়ামী লীগের জন্য অবশ্যই ওয়ান স্টেপ ফরওয়ার্ড। তারা ঘটা করে নির্বাচনী মনোনয়ন উৎসবের মাধ্যমে ৩,০০০ রেকর্ড পরিমাণ লোক, নেতা কর্মীরা, মধ্যমানের নেতারাও মনোনয়ন কিনেছে, তাদের জন্য একটা উৎসব। কিন্তু আমি মনে করি না আজকে তফসিল ঘোষণার মধ্যে দিয়ে কোনো সার্বজনীন উৎসবের সূচনা হলো, এবং বরং সাধারণ মানুষের জন্য একটা শঙ্কার কাউন্টডাউন শুরু হলো। আপনি এই যে তফসিল প্রত্যাখ্যানের কথা বলছিলেন, এই তফসিল প্রত্যাখ্যানটা কি অপ্রত্যাশিত ছিল? বিএনপি তো বলেই আসছিল যে তফসিলটা করলে তারা এটা প্রত্যাখ্যান করবে না। খালেদ, আমি একটু খোলামেলা কথা বলি সবসময় আপনাকে, আমি আজকেও বলতে চাই তফসিল কেন। এই নির্বাচনকে ঘিরে যা যা সামনে আসবে সবকিছুই বিএনপি প্রত্যাখ্যান করবে, কেন বিএনপি অবস্থানই নিয়েছে। তারা তো স্পষ্টভাবে বিভিন্ন জায়গায় বলেইছে, বেগম জিয়ার সেই বহুল আলোচিত ফোন আলাপেও বলা আছে এবং পরবর্তীতেও বলা আছে আপনার অধীনে বা হাসিনার অধীনে। বেগম জিয়া বারবারই বলেছেন হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়। এই ঘোষণা তো তারা দিয়ে আসছে। এখন দেখার বিষয় হচ্ছে নির্বাচন নয়ের দুইটা মাত্র কনসিকুয়েন্স। একটা হচ্ছে আওয়ামী লীগ এবং অন্যান্য দল, জাতীয় পার্টি কিংবা আরও কিছু দল নির্বাচনী বৈতরণীটা সম্মানজনকভাবে পার হয়ে যাবে, ভোট কাস্টিং যাই হোক না কেন। সেই ক্ষেত্রেও আবার অপশন এ আর বি আছে। বিএনপি শুধু প্রত্যাখ্যানের ডাক দিয়ে বসে থাকলে কি পরিমাণ কাস্টিং হতো এক বিবেচনা, কিন্তু বিএনপি তো প্রতিহতও করবে। কেউ যাতে ভোট কেন্দ্রে যেতে না পারে তার জন্য যত রকম নাশকতা আছে করবে। সেই প্রেক্ষিতে কতটুকু যেতে পারে তার ভিত্তিতে আপনি বলছিলেন যে বিএনপি এই নির্বাচনটার সম্পর্কে যাই আসুক সে প্রত্যাখ্যান করবে। তাহলে বিএনপির মানে কেন প্রত্যাখ্যান কেন করবে? না, আমি শেষ করছি। এবং বিএনপির এই প্রত্যাখ্যান এবং প্রতিহতের মধ্যে দিয়ে নির্বাচনের এন্ড উইল জাস্টিফাই দ্য মিনস। যদি একজন লোক ভোট কেন্দ্রে যেতে না পারে ৯৬-এর মতো, তাহলে জনগণ এটা সম্পর্কে এক ধরনের মূল্যায়ন করবে। বিএনপির বাধার মুখেও ৩০% লোক ৪০% লোক যদি ভোট কেন্দ্রে যেতে পারে এক ধরনের মূল্যায়ন করবে। বিএনপির বাধার মুখেও ৫০ ঊর্ধ্ব লোক যদি ভোট কেন্দ্রে যেতে পারে, এটা ওভারওয়েলমিংলি সাকসেসফুল নির্বাচন হবে। এখন প্রেক্ষিতগুলি তো এভাবে জড়িত। এখন আমি আশা করব হাইকোর্টে একটা নতুন জিনিস প্রসেস হয়েছে, না ভোটটা অ্যালাউ করা উচিত, যাতে করে যারা বিএনপি, আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টির ক্যান্ডিডেটকে পছন্দ করবেন না তারা যাতে প্রতিবাদের অংশ হিসাবে না ভোট দিতে পারে।
এবং বিএনপি নাশকতা না করে সত্যি সত্যি আহ্বানের মাধ্যমে যদি তারা সত্যি সত্যি মানুষকে বিরত রাখতে পারে, তাহলে সেটা আওয়ামী লীগের জন্য একটা বিরাট লেসন হবে। কিন্তু প্রতিহত করা, আগুন জ্বালানোর মধ্যে দিয়ে ভোট সংখ্যা কমানোর মাধ্যমে আসলে কিন্তু কিছুই প্রমাণিত হবে না। আপনি বলছেন যে বিএনপি নির্বাচনের প্রসঙ্গে যে কোনো কিছু না বলে, আমি আবার আপনার কাছে আসবো। আমি একটু নাইম ভাই আপনার কাছে জানতে চাই, এখানে একটা কথা আমি শুধু বলে দিই, যেটা বলতে চাচ্ছিলাম, এখান থেকে আজকে থেকে আওয়ামী লীগ ইলেকশনটাকে সেল করবে মানুষের কাছে। আওয়ামী লীগের ভোট দেন বা না দেন, ভোট কেন্দ্রে যান, প্রয়োজনে যদি না ভোট আসে না ভোট দেন, সাংবিধানিক ধারাবাহিকতার স্বার্থে ভোট কেন্দ্রে উপস্থিত। কারণ তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিষ্ঠিত হওয়াটা সাংবিধানিক ধারাবাহিকতাটা সেল করবে। না হলে কি, আপনি যেরকম বলছিলেন যে আওয়ামী লীগের যদি 40% লোক ভোট কেন্দ্রে যায়, তাহলে এটা আর যদি না হয়, না হলে কি, আওয়ামী লীগের এই কথা জনগণ শুনবে কেন? না না, শুনবে কি শুনবে না আমি তো জানি না, আমি তিনটা অপশন দিলাম। না হলে কি হবে? না হলে অসাংবিধানিক কোন একটা গর্তে যে দেশ পড়বে। এখন যদি আওয়ামী লীগ সেল করতে সক্ষম হয় যে সাংবিধানিক ধারাবাহিকতা চান না অসাংবিধানিক গাটারে যে পড়তে চান, জনগণকে যদি সেল করতে পারে কি হবে আমি জানি না। নাইম ভাই, আপনি শুনলেন বাবু ভাই কি বলছেন, কিন্তু আমার এই বিষয়ে আমার পাঠ হচ্ছে যে যখনই কোনো একটা আলোচনা গণমাধ্যমের চোখ এড়িয়ে শুরু হয়েছে এবং সিইসি গতকাল মাত্র বলছেন যে রাজনৈতিক সমঝোতার একটা অপেক্ষায় আছেন তিনি সমঝোতা চান, আজকে তফসিল উনি ঘোষণা করে দিলেন, এইটা কিসের মানে লক্ষণ বা এটা কেন? আমি অনেস্ট কথাটা বলি যে আপনি ওইটাই প্রশ্নটা করে ফেলেছেন। সিএসি শুধু এইটুকু বলেন নাই, গতকাল সিএসি এটাও বলেছিলেন যে আমরা আসলে তফসিল ঘোষণার জন্য বৈঠকই করিনি এখনো। রাইট। ওনাকে তখন জিজ্ঞেস করা হয়েছিল যে বৈঠকটা কবে হতে পারে, উনি বলেছেন এটা আগামীকাল হতে পারে, পরশুও হতে পারে। এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত বৈঠকের ব্যাপারে বলতেছেন অতি শিগগির জানতে পারবেন কবে, আগামীকাল পরশু হতে পারে, এটা আরেকটা প্রশ্ন জবাবে বলেছিলেন। সেই জায়গায় সেই আগামীকালে একেবারে উনি বক্তৃতা সহ জাতির উদ্দেশ্যে তফসিল ঘোষণা করে দিবেন, এটা আমাদের মনে হয় যে সিইসির জানা মতে হয় নাই। কারণ সিএসি আগের দিন সন্ধ্যায় জানবেন না যে পরবর্তী দিন সন্ধ্যায় উনি বক্তৃতা করে তফসিল ঘোষণা করবেন। দিস ইজ রিডিকুলাস ফর আস টু বিলিভ। তো তাতেও কিছু আসা যায় না। এখন আমরা যেহেতু ওভারঅল একটা জিনিস জানি, যে জিনিসটা হচ্ছে কি, আওয়ামী লীগ কৌশলে আমি বলবো যে অত্যন্ত যোগ্যতার পরিচয় দিচ্ছে। কৌশলী খেলায় মানে একটা দল ক্ষমতায় থাকলে সর্বোচ্চ যে কৌশলী অবস্থান নিতে পারে সেটা সার্থকভাবে সফলভাবে আওয়ামী লীগ নিতে পারছে, এবং বিএনপি অ্যাপারেন্টলি কোণঠাসা অবস্থায় আছে। কিন্তু এই কোণঠাসা অবস্থা, বিএনপির এই যে অ্যাপারেন্ট দুর্বলতা, সেটার ভেতর দিয়ে একটা জাতীয় নির্বাচন করে ফেলাও সম্ভব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটার একটা শর্ট টার্ম হয়তো বিজয় আসতে পারে আওয়ামী লীগের, কিন্তু লঙ্গার টার্ম কনসিকুয়েন্সেস কি হবে সেটা আমাদের একটু অপেক্ষা করে দেখতে হবে। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে পুরো জিনিসটা হচ্ছে এখন, কিন্তু আমরা 2-3 বছর আগে থেকে পত্রিকায় লেখা পড়েছি মানে অনেক রকমে যে কি নির্বাচনটা হবে বিএনপি কে ছাড়া, বিএনপি কে আসতে দেওয়া হবে না, জাতীয় পার্টি কে করা হবে বিরোধী দল, কি বিরোধী দল বলে, পোষা বিরোধী দল। এবং এই জিনিসটা এত আগে থেকে জানা, এত আগে থেকে আলোচিত যে সরকারি দল অন্ততপক্ষে এই, আমার একটা বিশ্বাস ছিল যে এই গ্লানি থেকে মুক্তির জন্য হলেও তারা কৌশলে শেষ মুহূর্তে গিয়ে একটা সমাধান, বিরোধী দলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান তারা হয়তো ছুড়ে দিবেন। এটা আমার এখন আজকেও আমার কেন জানি মনে হচ্ছে তারা একটা সমাধান দিবেন কিন্তু সময় দিবেন না। তারপরে বিএনপি কি করবে আমি ঠিক জানি না। আমার কাছে এমনও মনে হচ্ছে যে আরো কয়েকদিন পর যে এইটা তো পুনঃ তফসিলের একটা সুযোগ আছে, বাবুও বললেন হাতে সময় আছে যথেষ্ট, এই সময়ের মধ্যে যদি এখন চাপের মুখে বিএনপিকে কোনোভাবে রাজি করানো যায় যাতে কৌশলগতভাবে তারা কম সময়ে নির্বাচনটা করতে বাধ্য হয়, সেই রকম একটা অবস্থায় নিয়ে যাওয়া, তাতে অনেককে বোঝানো যে আমরা তো শেষ পর্যন্ত অফার করলাম। কিন্তু যারা একটু সরলভাবে চিন্তা করতে চান, আমি আবার আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা নিল তাদের একটা ঘোষণা ছিল কিন্তু দিন বদলের একটা ব্যাখ্যা অবশ্য মোজাম্মেল বাবু দেন, সেটা হয়তো আজকেও দিবেন, কিন্তু আমি বলছি দিন বদল বলতে মানুষের মধ্যে যে অনুরণনটা তৈরি করেছিল সেটা হচ্ছে যে আমরা যেভাবে দেখতাম সরকারি দল বিরোধী দলকে বিহেভ করে,
আমাদের রাজনীতি সরকার কিভাবে পরিচালিত হয়, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, আমাদের যে লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেনিং এর বিষয়ে সরকারি দলের যে মনোভাব, সেইগুলিতে অনেক ক্ষেত্রে এগুলির পরিবর্তন হবে। কিন্তু আমরা শেষ মুহূর্ত পর্যন্ত এসে কিন্তু দিন বদলের কোনো তাৎপর্যপূর্ণ আমাদের হৃদয় স্পর্শ করে এইরকম কিছু বিষয় ছাড়া তাদের যে নির্বাচনী অঙ্গীকারের কিছু কার্যক্রম গ্রহণ, যেমন যুদ্ধাপরাধীদের বিচার ইত্যাদিগুলি তো তাদের আসলে সুস্পষ্ট ঘোষণা, সেটা তারা করার চেষ্টা করেছেন। কিন্তু আমি বলছি দিন বদলের বিষয়টা আবার একটু ডিফারেন্ট ছিল, সেইটার ইমপ্লিকেশন কিন্তু এখানে আমরা দেখি নাই। সর্বশেষ এটাও যে বিরোধী দলকে অ্যাকোমোডেট করার জন্য যে নতুন কোনো বিহেভিয়ার, নতুন কোন কন্ডাক্ট, সেটা আমরা এই ক্ষেত্রে দেখি। নাইম ভাই, আমি বাবুভাইয়ের কাছে যাওয়ার আগে এক কথা একটু জানতে চাইছি যে এখন পর্যন্ত আওয়ামী লীগের কৌশলী আচরণে কি আপনার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ বিএনপি কে নিয়ে নির্বাচন করতে চায়? না, আমি আবারও বলছি বিএনপি কে নিয়ে করতে চায় না, কিন্তু যদি নিতেও হয়, আমি যেটা সর্বশেষ বললাম সেটা হলো এমন একটা অবস্থায় ঠেলে দিয়ে তারপরে দাবিটা মানা হবে যখন আর নির্বাচনে তারা অংশগ্রহণ করে অলমোস্ট এটা মানে যে গোলমেলে অবস্থায় তারা অর্গানাইজড ভাবে পারবে না। বাবু ভাই, বিএনপি কে কৌশলে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছে আওয়ামী লীগ? না, আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আজকে আমি বিভিন্ন টিভিতে আমার বন্ধু আসিফ নজরুলের বক্তব্য শুনলাম, বিভিন্ন লোকের বক্তব্য শুনলাম। তারা বলল যে এই তড়িঘড়ি, নাইম ভাই বললেন রিডিকুলাস, তড়িঘড়ি তফসিল ঘোষণার মধ্যে দিয়ে সংলাপের সুযোগটা নস্যাৎ করে দেওয়া হয়েছে। আমার কাছে ব্যাখ্যাটা ঠিক একেবারে আমি কিন্তু এই কথা বলি নাই, আমি সুস্পষ্ট আচ্ছা ঠিক আছে, আমি তড়িঘড়িও বলি নাই, আমি বলেছি গতকাল সিসি জানলেন না, আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ হতেই পারে না, রিডিকুলাস। হ্যাঁ, গতকাল সিইসির ভাষণে বলেছিল সভা হবে, সেই সভায় সিদ্ধান্ত হবে। আজকে সকালে সভা হয়েছে, এই সভায় সিদ্ধান্ত হয়েছে। দুপুরে আগের থেকে স্ক্রিপ্ট লেখা হচ্ছিল, যে দিনই হোক তিনি বলেছিলেন এটা ওদের সময় দিতে চান সংলাপ। শুনেন, হ্যাঁ, এবং সংলাপকে সময় দেওয়ার জন্যই আজকে তফসিল ঘোষণা করা হয়েছে, এটা আমার ব্যাখ্যা। বিকজ আপনি যদি আজ থেকে 10 দিন পরে 18ই জানুয়ারির নির্বাচনের তফসিল ঘোষণা করতেন, এটা নড়ার চড়ার আর কোনো জায়গা ছিল না। না, ঠিকঠাক করলে নড়াচড়া দরকার না, ঠিকঠাক তো পরে একবারে তো, এখানে কথা হচ্ছে ঠিকঠাক না। আপনি কাকে ঠিক বলবেন, এই দল কাকে ঠিক বলবে, বেঠিক বলবে, এটা না। এখানে আলোচনা হচ্ছে আলোচনার রুম রাখা হয়েছে কিনা। এই যে 5 তারিখে শিডিউল ডিক্লেয়ারের মাধ্যমে আর এক দফা অন্তত 10 দিন পিছনে রুম রাখা হয়েছে। তার মানে হচ্ছে এই আজকে শিডিউল ঘোষণার মধ্যেই সংলাপের সুযোগ রয়েছে। আলোচনার জন্য 10 দিন রুম দেওয়া যেত না আগে? না, আলোচনা দিলে লাভ হতো না। আলোচনায় দিলে বিএনপি যদি নির্বাচনে আসে, ওদের একটা প্রথম দাবি হচ্ছে পিছান, আপনার দেওয়া শিডিউলে আমি নির্বাচন করিনি। এখানে তো পুরোটাই ইগো গেম। যেই শিডিউলই ডিক্লেয়ার হবে সেটা তারা স্থগিত এবং প্রত্যাখ্যান করবে, তখন তাদেরকে খুশি করার জন্য একটা স্পেস দিতে হবে। আপনারা কি সেই আওয়ামী লীগ কি সেই পরাজয় তখন মেনে নিবে, যে তখন শিডিউলটাকে একটা পরাজয় হিসেবে দেখবে না? তখন এত ছোটখাটো জিনিসের জয় পরাজয় হয় না। আজকে মিছিল হতে দেখলাম, সেজন্য এই এত ছোটখাটো জিনিসের পরাজয় হয় না। আওয়ামী লীগ হয়তো বড় জয়ের জন্য এই ছোট ছোট পরাজয়গুলি মেনে নিবে। বিএনপি কে যদি আনতে পারে রিশিডিউল করার মাধ্যমে, ইটস এ বিগ ভিক্টরি। এখানে আমাদেরকে আলোচনায় ডাকলে হয়তো আসিফ নজরুল এসে বলবে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেল, বিএনপির কথায় শিডিউল সরাইছে। কিন্তু আমরা তখন যারা নিরীহ লোক তখনও বলবো বৃহত্তর অ্যাকোমোডেশনের জন্য যদি 10 দিন শিডিউল পিছানো হয়, এটা কখনোই পরাজয় হতে পারে না। আরেকটা ব্যাপার আপনাকে বলি, যে নাইম ভাই যে বললো আওয়ামী লীগ কি চমক দিবে, আওয়ামী লীগের সর্বশেষ চমক কিন্তু দিয়ে দিয়েছে। কোনটা? নতুন কোন আইডিয়া, কথা বলি নাই আমি, বদলের মতো আগে যেরকম করে হতো সেরকম করে, পুরো ব্যাপারটা প্রেডিক্টেড, সেটা নাইম ভাই বলেছেন। প্রেডিক্টেড হওয়া ছাড়া উপায় কি বলেন? সেটাই নাইম ভাই বলেছেন। প্রেডিক্টেড হওয়া ছাড়া হচ্ছে একটা জায়গা থেকে তো আওয়ামী লীগকে আমরা সরতে দিব না। আওয়ামী লীগের সরার কোনো জায়গা নাই। কোন জায়গাটা সেটা? নির্বাচিত প্রতিনিধির বাইরে বাংলাদেশে আর কোনোদিন এক মুহূর্তের জন্য কোনো সরকার আসবে না। দুই দলের কনসেনসাসের ভিত্তিতেও না, ক্ষমতা দখলের মাধ্যমে। সেটা ঠিক আছে, নির্বাচিত প্রতিনিধি তো বিরোধী দলও আছে। না, সেই জায়গাতেই আওয়ামী লীগ সর্বোচ্চ ছাড় যেটা দিয়েছে। আমি বিএনপি হলে আওয়ামী লীগকে অনেক বিপদে ফেলতে পারতাম। সর্বদলীয় সরকারের অফারটা গ্রহণ করে
প্রধানমন্ত্রীর প্রশ্নে, যেটা তাদের ইগো স্যাটিসফাই করবে, প্রধানমন্ত্রীর প্রশ্নে বার্গেন করলে দেশবাসীর সিম্প্যাথি তাদের পক্ষে থাকতো এবং দেশে একটা নির্বাচন হতো। বিএনপি এখন যা করছে আমার মনে হচ্ছে প্রধানমন্ত্রীর প্রশ্নে বার্গেন করলে দেশবাসীর সিম্প্যাথি তাদের পক্ষে থাকতো এবং দেশে একটা নির্বাচন হতো। বিএনপি এখন যা করছে আমার মনে হচ্ছে একদম নিজের নাক কেটে পরের যাত্রা। বিএনপির এখানে কোনো লাভ নেই। আমরা একটা বিরতি নিচ্ছি বাবু ভাই। নাইম ভাই, আপনার কাছে জানতে চাইবো যে এটা বিএনপি সত্যি নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ করছে কিনা, এবং আপনার বিশ্লেষণ এই সম্পর্কে শুনতে চাইবো। বিরতি নিচ্ছি একটা। ফিরলাম আজকের বাংলাদেশে। বাবু ভাই, আপনার কাছে, আমার নাইম ভাইয়ের কাছে আসার কথা ছিল, কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন করতে হচ্ছে যে লিটন আমাদের একজন দর্শক, উনি বলেছেন যে তফসিল ঘোষণা পরপর যেখানে একটি লেভেল প্লেইং ফিল্ড হওয়ার কথা এবং নির্বাহী ক্ষমতা সরকার হিসেবে প্রয়োগ করার কথা না, আমরা দেখেছি যে বিএনপির একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য হান্নান শাহ গ্রেফতার হয়েছেন। তো এটা কিরকম ভাবে আপনি ব্যাখ্যা করবেন? এটা আমি ওনার পক্ষেও একটা ব্যাখ্যা দিতে পারি, ওনার বিপক্ষেও ব্যাখ্যা দিতে পারি। এটা যদি ওনার পক্ষে হচ্ছে যে আওয়ামী লীগের সরকার হান্নান শাহকে গ্রেপ্তার করেছে, তাহলে ওনার পক্ষে যায়। আর যদি আমি উল্টা একটা ব্যাখ্যা দিই, আজ থেকে নির্বাচনকালীন শুরু হওয়া মানে আচরণবিধির প্রধান শর্ত হচ্ছে যারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিবে বা করবে সর্বোচ্চ 7.5 বছরের জেল। যদি এখন নির্বাচন কমিশন যদি হান্নান শাহকে গ্রেপ্তার করে থাকে, হাউ ডু ইউ নো? নির্বাচন কমিশন গ্রেপ্তার, নির্বাচন কমিশনের পরামর্শে যদি করে থাকে। তফসিলের ঘোষণা পর এরকম কিছু বলেছেন আপনারা? আমি জানি না, এই জন্যই তো আমার। এবং যদি নির্বাচন কমিশনের কাছে সুস্পষ্ট প্রমাণ থাকে যে তিনি নির্বাচন প্রতিহত করার আন্দোলনে ছিলেন। এটা হান্নান শাহর বিপক্ষের ব্যাখ্যাটা, পক্ষের ব্যাখ্যাটা কি? এই যে আওয়ামী লীগ সরকার করেছে, এখন আওয়ামী লীগ সরকারের তো এসব কাজ করার কথা না। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। নাইম ভাই, আপনাকে জানতে চাইছিলাম যে বাবু ভাই বলছিলেন যে বিএনপির কাজ হচ্ছে এখন নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ করে, বা বিএনপির আচরণ দেখে মনে হচ্ছে, আচরণ দেখে মনে হচ্ছে বিএনপির অন্য পক্ষ থেকে বিএনপিকে তো এটা বলা যায়। এইরকম আমরা আওয়ামী লীগ সম্পর্কেও বলতে চাইলে আমরা বলতে পারবো যে আওয়ামী লীগ কিভাবে একেবারে দলের স্বার্থে, দেশের স্বার্থ, জনগণের স্বার্থ, এই যে সার্বজনীন উৎসবের কথা মোজাম্মেল বাবু বললেন, যে সার্বজনীন উৎসবের তো প্রধান শর্তই হবে এই দেশের প্রধান বিরোধী দলটাকে অংশগ্রহণ করানো। এবং আমি যদি সত্যি সার্বজনীন উৎসবে বিশ্বাস করি, তাহলে তো আমি ওয়েট করব আনটিল উই মানে এগ্রি, যাতে সবাই এই নির্বাচনটাতে অংশগ্রহণ করে। যেটা হয়েছে বিগত অনেকগুলি নির্বাচন আমাদের এখানে এরকম হয়েছে যে বিএনপিকে এক চামচ করে দই খাওয়ানো হয়েছে। এখন তাদের জন্য সামনে এই অনেকগুলি এক চামচ, মানে অনেক সময়ের ব্যবধানে এক চামচ করে দই খাইয়ে এখন এক হাঁড়ি চুন এনে তাদেরকে খেতে বলা হচ্ছে যে এইটাও আগের দইয়ের মতো, আগের দই বা এটাও দই। কিন্তু তারা জানে, তারা দেখছে, তারা এটা ফিল করছে যেটা আসলে চুন, এটা দই মনে করে আগের নির্বাচনগুলির উপর আস্থা রেখে এটা খাওয়া যাবে না। তবে বাবুর কথার মতো করে আমিও একটা কথা আজকে ভাবছিলাম, এটা দুষ্টুমি কথা, কৌশলী কথা, যে বিএনপি শুধু সর্বদলীয় সরকারের কথাটা মেনে নেওয়ার ব্যাপার না, এটাকে তারা নিজেদের একটা নাম দিত যে এটা নির্বাচনকালীন সরকার, আমরা এই সরকারে অংশগ্রহণ করলাম, অংশগ্রহণও করলো, এই নির্বাচন মন্ত্রিসভায়ও গেল, তাদের শপথও হলো। শপথ হওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বলবে যে নির্বাচন কমিশন বদলাতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। তাহলে কিন্তু আসলে রাজনীতি অনেক, আমি বলতাম যে রাজনীতির দুষ্টামি খেলাটা, দুষ্টামি বলেন আর পজিটিভলি বলেন, না আমি দুষ্টামি বলছি, এটা সন্ত্রাসীও বলছি, আমি বলছি যে এইগুলি একটু দুষ্টামি বুদ্ধি তো থাকে, চালটাই দুষ্টামি আর কি, আমি একই শব্দ বারবার বলতে চাই নাই। তো আমি যেটা বলছি, এই যে কৌশল, এই যে চাল, এই যে দুষ্টামি, এটা হয়তো করা যেত। বিএনপি হয়তো স্ট্রেইট এন্ড সিম্পল খেলতে চাচ্ছে। এই স্ট্রেইট এন্ড হয়তো আমার মনে হয় স্ট্রেইট এন্ড সিম্পলে অ্যাপারেন্টলি কখনো কখনো এটাকে বোকা মনে হবে, কিন্তু এটা যদি একটা পর্যায়ে গিয়ে, আমার ধারণা, আমরা অনেক সময় বলি না যে শক্তি দিয়ে প্রতিহত করা, দুর্বলতাও যে কি শক্তিমান হয়ে পড়তে পারে, উই অলওয়েজ ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। এটা আমরা আসলে খেয়াল করি না, আমরা এটা অবহেলা করে যাই যে তাদের অ্যাপারেন্ট দুর্বলতাটাই আমাদের জন্য কাল হয়ে যেতে পারে। এটা মানুষের সিম্পেথিতে, দেশ বিদেশের মানুষের প্রতিক্রিয়ায়। তবে একটা জায়গায় আপনার কেন বিএনপিকে অ্যাপারেন্টলি দুর্বল মনে হচ্ছে? না, দুর্বল মনে হয় নাই। আমি বলছি যে তাদেরকে দুর্বল করে ফেলা হচ্ছে না, যে খালেদা জিয়াকে ঘর থেকে বের করতে দেওয়া হচ্ছে না, কথার কথা, এমন ভাবে একটা আয়োজন করা হচ্ছে।
এখন বেরোতে না পারলে এটার জন্য কিন্তু একটা প্রতিক্রিয়া হয় বাইরে, মানে তাকে নেসেসারিলি কিছু করে মানুষের মধ্যে প্রতিক্রিয়া দিতে হয় তা না, তার নৈতিকতা। আন্ডারডগ হইতে পারলেও কিন্তু একটা বিরাট সাইকোলজিক্যাল বেনিফিট। কিন্তু বিএনপি যখন মানুষ পড়ায় তখন কিন্তু আন্ডারডগ থাকে না, তখন আবার বিপদে পড়ে যায় না। কিন্তু বাবুর এই যে কথাটা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা রায়। ইদানিং কালে যেটা হচ্ছে যে এই যে পোড়ানোর দায় দায়িত্ব সব বিএনপির উপর, এটা কিন্তু বিএনপিও তো রিফিউজ করে আসে। তারা বলে আমরা তো এটা করি না, কেউ না কেউ করায় আমাদের উপর। মির্জা ফখরুলের ওই বক্তব্যের পর বিএনপির কোনো অজুহাত আর খাটে না। মির্জা ফখরুলের বক্তব্য সব শুধু গাড়ি ভাঙলে হবে না, আপনাদেরকে রাজপথে নেমে আসতে হবে। এই ঘটনার পর আপনি কি করে আপনি মানে মির্জা ফখরুল শুড হ্যাভ রিজাইন্ড আফটার দ্যাট। না, শুধু শব্দটা বলেন নাই বাবু ভাই, উনি বলছেন রাস্তায় দুই একটি গাড়ি ভাঙলে হবে না, আপনাদের সবাইকে। আচ্ছা, একই কথা, আরো খারাপ না, এটা খারাপ না। আমি এটা খারাপ না বলতে আমি এটা মিন করছি। দেখেন, আমরা যত চেষ্টাই করি মির্জা ফখরুল আর মওদুদ আহমেদদেরকে যদি আমরা সন্ত্রাসী রাজনীতিবিদ হিসেবে দেখাই, তাহলে বাংলাদেশে আর আমাদের কারোরই রাজনীতি করার অধিকার থাকবে না। নাই ভাই, আমি মির্জা ফখরুলের খুব বড় সাপোর্টার। আমি তাকে, এটা তো রাজনীতির চাল চলছে, দৃশ্যমান স্ক্রিনে খেলা হচ্ছে দাবা, সেইখানে যেখানে আপনি বলতে যাচ্ছেন যে পুরাণের দায় সে এজেন্সিকে দিতে চায়, এই অবস্থায় তার মুখ দিয়ে যখন বেফাস বেরোয় শুধু গাড়ি বাংলেই হবে না, এটা কিভাবে ব্যাকফায়ার করে আপনি জানেন না। না, এই আপনি যতটা বলছেন অতটা ব্যাকফায়ার করে না। কারণ আমি একটা কথা বলি, জিনিসগুলি হচ্ছে কি, এই কোন কথাটা স্লিপ অফ টাং, কোন কথাটা কে মিন করছে। যেমন স্লিপ অফ টাং না, আমি বলি এই শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে যখন টেলিফোন সংলাপ হয়, আমার মনে আছে ওই ৭১-এর সরকারের সাথে কথাটা বলেছিল, কিন্তু খালেদা জিয়া অবশ্যই এটা মুক্তিযুদ্ধকালীন সরকার মিন করেন নাই। উনি আসলে এটা স্লিপ অফ টাং পরিষ্কার বুঝে গেছে। মাইলেজ পায় নাই, কিন্তু টেলিভিশনের টক শোতে কিন্তু ঝড় তোলা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে যে উনি ৭১-এর সাথে তুলনা করেছেন, উনি ৭১ জানেন না। কিন্তু জিনিসটা হচ্ছে উনি ৭১ বলে উইদিন এ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড উনি কিন্তু কারেকশন করছেন ৭১-এর পরবর্তী সরকার। তা আমি যেটা বলতে চাচ্ছি, এইগুলিকে ধরা এইভাবে কিন্তু যে বিএনপির যে দাবি, যে বিএনপি একটা ভালো করে দাবি দিতে পারে নাই। আরে বাংলাদেশের অধিকাংশ মানুষ একটা তত্ত্বাবধায়ক কনসেপ্টের পক্ষে, এটা বারবার সার্ভেতে বেরিয়ে আসছে। এটা আপনার একটা নাইম ভাই, আপনারা এই জিনিসটা প্রমোট করেন, এটা অ্যাবসলিউট লাই। বাংলাদেশের মানুষ ১০০% মানুষ এক ধরনের নিরপেক্ষ, যেই সরকার ভোটে প্রভাবান্বিত করবে না এইরকম একটা সরকারের পক্ষে। এই সরকারটারই নাম তাদের কাছে তত্ত্বাবধায়ক, এবং এই সরকারের নামও তত্ত্বাবধায়ক, তাতেও আমার কোনো আপত্তি নাই। দেশের ১০০% লোক তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, কিন্তু যেটাকে বলা হচ্ছে এই ১০০% লোক চায় না যে ওই যে আমাদের কিছু কিছু তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তো এক জাস্টিস ৩ দিনের মধ্যে চুরির দায়ে অভিযুক্ত হয়েছিল। মানুষ সো-কল স্টেক শূন্য নিরপেক্ষ দালাল, ভেতরে ভেতরে বিক্রি হওয়া লোক দিয়ে যে সরকার হইতে হবে, এবং বাইরে দিয়ে বিক্রি হওয়া লোক হলে ভালো হয়। নো, এটা তো পলিটিক্যাল। এই যে মির্জা ফখরুল যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়, আমার কোনো আপত্তি নাই। আপনি তো সেই প্রস্তাব দেন না, নীতিগতভাবে কমপ্লিটলি ডিফারেন্ট কারণে না। বাংলাদেশের নাইম ভাই, একটা জায়গায় আমি কনসিস্টেন্ট, বাংলাদেশের গণতন্ত্রে আর কোনো বেহুলার ছিদ্র রাখা যাবে না। সেটা তো ৯১ সালে সেনাবাহিনী অভ্যুত্থান করার চেষ্টা করে, প্রধানমন্ত্রীর কথা। সাধারণ মানুষ একটা তারা, আমি আবারও বলি, আমি কিন্তু টেকনিক্যালি বিএনপির তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্টেরও আমি মনে করি না এটা লেভেল প্লেইং ফিল্ড। এইসব সার্ভে গেম করেন না। সার্ভে গেমটা আমি বলি, আমি যদি বাংলার মানুষকে এখন একটা সার্ভে করি যে একটা নির্দলীয় সরকার চান নাকি আওয়ামী লীগ, বিএনপি, হাসিনা, খালেদা মিলে একটা সরকার করবে, মিলে মিশে নির্বাচন করবে, কোনো কনফ্লিক্ট হবে না, কোনটা চান? ১০০% আসবে হচ্ছে সব দল মিলা করলেই তো ভালো। না, এটা আপনি বলছেন, আমি বলে দিলাম যে খালেদা জিয়া তো বলতে হবে যে এটার পক্ষে আমরা। এটা এই রকম হাইপোথেটিক, এটা হাইপোথেসিস হয় না কিন্তু বাবু, এটা একটা ভুল উদাহরণ হলো। আমি কারণ এটা সত্যি যদি দুই পক্ষ মিলে করতে পারে, সত্যি যদি হয়, তাহলে আজকেও করেন না। এই যে সর্বদলীয় সরকারটা সত্যি করেন না, করলে তো হবে না। এটা তো এই ক্ষেত্রে একটা ডায়লগ আপনাকে বলতে হয়, আপনি তো দুইজন প্রধানমন্ত্রী দিতে পারবেন না। আমার মার একটা ডায়লগ বলতে হয়, আগে যখন অপরাধ করতাম একটা অস্ত্র ছিল, খাবো না। ১২টার সময় বাসায় গেছি দেরি করে, খাবো না। তো একটা পর্যায়ে আম্মাও বলছে আমিও খাবো না। ভোর ৪টা-৫টা যখন বাজে, আমারই কষ্ট লাগলো। মাকে আমি কানে কানে বলে দিলাম, আমি কিন্তু সিদ্ধান্ত নিছি আম্মা খাবো না, তুমি না খায় আমাকে সরাইতে পারবে না। তো সিচুয়েশনে কেউ যদি সিদ্ধান্ত নেয় যে
আওয়ামী লীগকে একতরফা নির্বাচনের দিকে ঠেলে দিয়ে 96 এর কায়দায় ব্লেম দিয়ে কারণটা কি, মোটিভটা কি? মোটিভ হচ্ছে এটা একটা প্ল্যান। আমি তো আন্দোলন প্ল্যানার, আমাকে যদি প্ল্যান দেয় আওয়ামী লীগকে একা করতে করতে একতরফা একটা নির্বাচনে আইল্যান্ডে নিয়ে ফেলে দাও, আইল্যান্ডে নিয়ে ফেললে আওয়ামী লীগের এমন বেদশা হবে 96 এর মতো, তখন নির্বাচনে তাহলে বিএনপি সফল, আওয়ামী লীগ যে একতরফা ইলেকশন করছে, আওয়ামী লীগ ব্যর্থ, যদি আইল্যান্ডে নিয়ে ফেলতে পারে। একতরফা করলে না, উনি বলছে যে আইল্যান্ডে নিয়ে ফেলতে, আইল্যান্ডে নিয়ে ফেলতে। এটা কি রকম? এই যে একটা লোক ভোট দিতে আসবে না 96 তে বিএনপি কে যে আইল্যান্ডে। এখন আপনাদের আমরা মানে কেমনে এটা বুঝাবো যে আমরা জনগণরা চাইতেছি যে একতরফা ইলেকশন বলতে আমরা আওয়ামী লীগ একলা আসলে সেটাকে বুঝি, সেটা কি? না না, একতরফা নির্বাচনের ট্র্যাপে আওয়ামী লীগকে ফেলে জয়েন না করে নিজের নাক কেটে 96 এর মতো 0 ভোটে ভোট কেন্দ্রে কেউ যাবে না, এবং বিএনপি জয়েন না করে নিজের নাক কেটে 96 এর মতো 0 ভোটে ভোট কেন্দ্রে কেউ যাবে না, এবং বিএনপি হ্যাড টু সোয়ালো তত্ত্বাবধায়ক সরকারের শিশু পাগল বলে তাকে বিল পাস করতে হয়েছে। বিএনপি চাচ্ছে আওয়ামী লীগ হ্যাভ টু সোয়ালো দিস, এবং কাইটটা একটা একতরফা পার্লামেন্টের 1% ভোট কাস্ট হবে না, গভীর রাতে সারা রাত জায়গা বিল পাস করবে, তত্ত্বাবধায়ক সরকার মানলাম। তো এটা তো করতে চাচ্ছে, এইটা বিএনপি চাচ্ছে না। এটা তো আপনি বিএনপির পক্ষে বলছেন যে বিএনপি এরকম ভাবছে, বিএনপির এরকম কোনো ইন্টেনশনের কথা আমরা জানি না, অন্তত প্রকাশিত হয় না। কিন্তু আমি একটা কথা বলি, বিএনপি যে, আমি একটা অনেস্ট কথা বলি বাবু, একটা সিম্পল কথা বলি, বিএনপি বলছে লেভেল প্লেইং ফিল্ডের জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার। নামকরণটা প্রথম দিকে তত্ত্বাবধায়ক বলেছিল, এখন নির্বাচনকালীন নিরপেক্ষ নির্দলীয় বলে। তাদের ভয়টা দূর করার জন্য, সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়? আমরা এই প্রশ্নের উত্তর বিরতির পর থেকে ফিরে এসে তাদের ভয় দূর করার। ফিরলাম আজকের বাংলাদেশে। নাইম ভাই, বিরতির আগে আপনি যে প্রশ্নটি করছিলেন যে বিএনপির আস্থা নেওয়ার জন্য আসলে আওয়ামী লীগ কি করেছে, এই প্রশ্নটি যদি আবার বিএনপির আস্থা নেওয়ার জন্য বলতে আমি বলছি বিএনপি এই সামনের নির্বাচনটাতে অংশগ্রহণ করার জন্য তাদের ভয়টা কি, লেভেল প্লেইং ফিল্ড হবে না। তারা তত্ত্বাবধায়ক সরকার, এটা দলনিরপেক্ষ সরকার চাচ্ছে, কিন্তু সরকার যদি সংবিধানের বাইরে গিয়ে এটা করতে না চায়, এটা খুব ন্যাচারালি সরকারের একটা দায়িত্ব ছিল তাদেরকে সময় থাকতেই কনভিন্স করা যে এইভাবে নির্বাচনটা নিরপেক্ষ হবে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে। আমি জানি একটা দিক বলা হয়েছে যে নির্বাচন আজকাল আর ভোট কেন্দ্রে কারচুপি করা যায় না, কিন্তু বিরোধী দল তো শুধু ভোট কেন্দ্রে বা ভোট দিনের ব্যাপারটা নিয়ে চিন্তিত না, তার আগে তারা যে নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালাতে পারবে। শুনেন নাইম ভাই, এইগুলি কি হবে বাবা, আপনি যদি একটু মনে রাখেন, স্ট্যান্ডিং কমিটির মেম্বার এখন কারাগারে বিএনপির, প্লাস আজকে আবার হান্নান শাহকে আটক করা হয়েছে। ছোট একটা কথা, যে এই যে একটা কনস্টিটিউয়েন্সিতে যে সিভিল মানে পুলিশ এবং অন্য প্রশাসনের লোকজন যারা নির্বাচনের সাথে জড়িত থাকে, স্কুল কলেজ সব কিন্তু সরকারের ইমিডিয়েট বেনিফিশিয়ারি। এটা কি হবে, এটা কিভাবে ইনফ্লুয়েন্স করবে? আপনি যে বলেন, বিএনপি যদি আশা করে যে লেভেল প্লেইং গ্রাউন্ডের নামে একটা কনভেক্স ফিল্ডের নামে একটা কনকেভ ফিল্ড হয়ে যাবে, যেখানে আওয়ামী লীগ দলের উপর থাকবে এবং আওয়ামী লীগের মতো সরকার মেনে নেবে, এটা কোনোদিনই হবে না। আমি যদি এখন বিতর্ক না বাবু, এই ধরনের বিতর্ক কিন্তু এটা অন্যায়, এটা আমার সাথে না, আমি আপনি মানায় না। কারণ হলো আমি কিন্তু এটা বলি নাই, আমার প্রশ্নটা অত্যন্ত নির্ভেজাল প্রশ্ন ছিল যে জেনুইন একটা লেভেল প্লেইং ফিল্ডের আমরা কি করলাম। ওকে, ওইটা বললে কিন্তু মনে হয় আমি ওইটা দাবি করেছি। লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে আমি যদি বিএনপির জায়গায় থাকতাম, নাইম ভাই বিশ্বাস করেন, এর চেয়ে 1000 গুণ প্রতিকূল পরিবেশে 70 সালে বঙ্গবন্ধু এলএফের অধীনে নির্বাচনে গেছে। আপনি বলছেন 3 জন নেতা জেলে, আওয়ামী লীগের সকল সিনিয়র নেতাকে মামলা দিচ্ছে, এবং এলএফও মানে হচ্ছে যাদের নামে মামলা আছে তারা কেউ নির্বাচনে যেতে পারবে না। আওয়ামী লীগ একদম মিডিওকার সাধারণ মানের 300 জন ক্যান্ডিডেট নিয়ে আসছে। জনগণ যদি পক্ষে থাকে, বাংলাদেশের ক্যান্ডিডেট হান্নান শাহ, মওদুদ কিচ্ছু আসে যায় না। 91 সালে বেগম জিয়ার নামে কলাগাছ পার হয়েছে। তো জনগণ যদি তার পক্ষে থাকে, সিম্প্যাথিটাকে অন বোর্ড নিতে হবে, মানুষ মেরে না।
আওয়ামী লীগের আমি ধরেই নিলাম আওয়ামী লীগের না না একটা জায়গা তো এসকেপ, আমি যেটাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি ওটা এসকেপ করে গেলে তো হবে না। আমি বলছি যে লেভেল প্লেইং ফিল্ডটা কি হচ্ছে, আপনি বলছেন লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না। খালেদা জিয়ার জন্য 91 সালের ফিল্ডটা লেভেল প্লেইং ফিল্ড ছিল না, ইকুয়ালি ছিল খালেদা জিয়া। লেভেল প্লেইং এর চেয়ে বেশি নাইম ভাই। 96 আমি আপনাকে বলি কমেন্ট না, লেট মি ক্লারিফাই। 91 সালে 96 সালে বাংলাদেশে একটি প্রাইভেট টিভি চ্যানেল ছিল না। এখন একটু বলতে দেন, বললে তো লাভ হবে না। অন্যদিকে আমার ওসির কি হবে, আমার টিএনওর কি হবে, আমার ওই প্রিজাইডিং অফিসারদের কি হবে। ওসি গন্ডগোল করলে 10 কোটি লোকের হাতে মোবাইল ফোন, ভিডিও ফোন, মোবাইল ফোন দিয়ে মামলা হবে, 5.5 বছর পরে মামলার রায় হবে। শুনেন নাই ভাই, এই যে 1 মাস আগে যদি পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার পর রায় হয়, বলেন না রায় ব্যাপার এই কয়েকদিন আগে একটা রায় হয়েছে সিটে এবং 400টা পত্রিকা মিডিয়া একদম আওয়ামী লীগের ছিঁড়ে ফেলবে কোন দুর্নীতি। আপনি কি জানেন এখনো ঢাকা শহরে জাতীয় সংসদ সদস্য আছেন, তিনি শুধু একটা টেকনিক্যাল গ্রাউন্ডে এখন এমপি। এমপিটা কেন, মানে ওই ব্যাপার না যে ওনার ওই স্বাক্ষরটা করেছিলেন একজন। আপনাদের একটা ভুল আজামশন কি জানেন, আপনারা মনে করেন ভোটারদের আসলে কোনো মাইন্ড নাই। ভোটাররা মাইন্ডলেস। না বাবু প্লিজ ডোন্ট সে। না আমি বলি বিএনপির ক্যান্ডিডেটকে আমরা এখানে বিএনপি আওয়ামী লীগ হিসেবে বলছি না, এটা অ্যানালাইজ করি। নাইম ভাই বলতে হবে যে আপনি আওয়ামী লীগের ক্যান্ডিডেট ভোট ম্যানিপুলেট করবে, ওসিডিসি দিয়ে মিডিয়া বসে থাকবে, পাবলিক সিম্প্যাথি বসে থাকবে। আমি যেটা বলছি না আপনি আমার মুখের উপর এটা চাপিয়ে দিচ্ছেন। আমি বলি না, আমি প্রথমে বসে থাকছি ইলেকশন ডে নিয়ে বিএনপি চিন্তা করে, এর আগেও আমি বলেছি তার আগের সময়টা, আর আগেও না মানে যদি আজকে নির্বাচনকালীন সরকার হওয়ার পর যদি বিএনপি নির্বাচনে আসে, ওদেরকে যদি অন্যায় আচরণ করে প্রতিদিন 10 লাখ করে ভোট কমবে। এটা তো আপনি না কমবে। মানুষকে আপনি কনসিডারেশন আনতে হবে। মানুষকে কনসিডারেশন আনসার কেন, আইনি কাঠামোতে আমরা একটা লেভেল প্লেইং ফিল্ডের ব্যবস্থা করব না। নাইম ভাই কেউ যদি আমার ওসিদেরকে এত প্রেম কেন, আমার ওসি টিএনও কে যদি আমরা এদিক সেদিক ট্রান্সফার করি, করেন না। আপনি সর্বদলীয় সরকারে ঢুকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে করেন না, মন্ত্রণালয় পারবে তখন এটা করতে? কেন পারবে না? সর্বময় ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতা। আচ্ছা, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই পরিবর্তন চাওয়ার পরে সে যদি এসে প্রেস কনফারেন্স করে, আওয়ামী লীগ সরকার ফু দিয়ে উড়ে যাবে শেখ হাসিনা তখন, যে আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, আমি এই পরিবর্তন চাইছি। আপনি বিএনপি কে একটু দয়া করে আমার কথা শুনতে বলেন। মিডিয়া এবং পাবলিক সিম্প্যাথি এবং ভোটারদেরকে অনবোর্ড নেক। নাশকতা এই 2013 সালে কিছুই দিবে না। এই প্রসঙ্গটাতে যদি একটু বলতেন যে বাবু ভাই এটা একটা কথা বলেছেন যে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে তিনি কোনো তার সিদ্ধান্ত এক্সিকিউট করতে না পারতেন, এরপরে যদি তিনি মিডিয়ার সামনে সেটা বলতেন, তাহলে এটা কিন্তু আমারও কথা। এটা আমি যদি আমি কিন্তু এটা একটু আগে বলেছি, আমি বলেছি ইফ আই ওয়াজ ইন বিএনপি আমি কিন্তু সরকারে যোগ দিতাম, যোগ দিয়ে 12 জন মন্ত্রীর কথা বলছে, 12টা মন্ত্রণালয় নিতাম, মন্ত্রিসভার বৈঠকে গিয়ে বলতাম যে এই করতে হবে, আমরা ইলেকশনে যাচ্ছি, তখন একটা অবশ্যই কৌশলগত সুবিধা হতো। আমি এটাকে দুষ্টুমি বলেছিলাম, বাবু এটাকে সমালোচনা করল, বাট এটা কৌশল আমি কিন্তু বলেছি। কিন্তু আমরা এখন বুঝতে হবে, প্রথমত এটা করার সময় এখনো শেষ হয়ে যায় নাই, এক। দ্বিতীয়ত হলো বিএনপি হয়তো আরেকটু সরল পথ নিয়েছে, সরল ভালো মন্দের অর্থে না, আমি সরল না, বিএনপি নাশকতার পথ, এটা জোর করে চাপানো দরকার। বাবু ভাই নাইম ভাইয়ের অরিজিনাল প্রশ্নটা যদি আবার একটু বলেন যে লেভেল প্লেইং ফিল্ডটা যে হলো না এখনো, সেইটার ক্ষেত্রে আসলে আওয়ামী লীগের সর্বদলীয় সরকারে ঢুকে গুরুত্বপূর্ণ সরকারে ঢুকেই লেভেল প্লেইং ফিল্ড নিতে হবে, কারণ আমি সরকারে ঢুকতে চাই না। এটাও তো একটা পদ্ধতি, আপনারা বললেন কোন পদ্ধতি? আওয়ামী লীগ দিন বদলের সরকার করছে, আওয়ামী লীগ থেকে করলেও সংস্থাপন এবং স্বরাষ্ট্র যদি বিএনপি নেয়, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, ওদের জন্য উল্টা লেভেল হয়ে যাবে। আমি বিশ্বাস করেন এই দুইটা মন্ত্রণালয় হাতে নেওয়ার পরে বিএনপি উল্টা ডিক্টেট করতে পারবে। আওয়ামী লীগ সংস্থাপনা স্বরাষ্ট্র নিয়ে বিএনপি কে প্রধানমন্ত্রিত্বটা দিয়ে দিক, আপনি প্রপোজ করেন, সর্বদলীয় সরকারে এটা প্রপোজ করুক, এটাও তো একটা প্রপোজাল। আপনি একটা উদ্ভট সংবিধান বিরোধী নিরপেক্ষ যাকে জীবনে খুঁজে পাওয়া যাবে না ওইটাতে বসে থাকবেন এবং যাদের নাম বলবেন তারা কবরে থাকবে, এইগুলি বললে তো হবে না। আমি খালেদ আপনাকে বলি, বাংলাদেশের ইতিহাসে 3-4টা নির্বাচনকে মাইলস্টোন, 70 সাল যেখানে একটা বড় দল বয়কট করেছিল, মাওলানা ভাসানী বয়কট করেছিল, এবং সেই নির্বাচনে মাওলানা ভাসানীর দল সুদ্ধা বিলীন হয়ে গেছে। 86 সালের নির্বাচন বিএনপি বর্জন করেছিল, বিএনপি তার মাধ্যমে বেগম জিয়া আপসীর নেতৃত্বে পরিণত হয়েছিল। 88 সালে 2 দল বর্জন করেছিল এবং সেই বর্জনের ফলে এরশাদ সরকার কিছু বেশ 2 বছর টিকতে পারে নাই। 96 সালে আওয়ামী লীগ বয়কট করেছিল,
বিএনপিকে নিয়ে আইল্যান্ডে তুলেছিল এবং নিজেদের দাবি শিশু পাগলকে গিলতে বাধ্য করেছিল। 2013 আমরা দেখি। আচ্ছা, আমি বিএনপি আর আওয়ামী লীগ বিশ্বাস করেন আওয়ামী লীগ এবং বিএনপি এই চ্যালেঞ্জটা তারা নিয়ে বসেছে। আপনি শুরু করেন না, তাহলে আমরা এটা বিরতি নিয়ে এসে চ্যালেঞ্জ ওরা নিয়ে ফেলছে, আমি ঠেকাইতে পারবো। ফিরলাম আজকে বাংলাদেশে। নাইমা, আপনি একটি বিষয়ের অবতারণা করতে চাইছিলেন, আমি তার সঙ্গে একটু যুক্ত করতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সৈয়দ আশরাফুল ইসলামের যে বৈঠকটির কথা আমরা মিডিয়াতে আলোচনা করছি বা শুনছি জানছি, সেটি নিয়েও যদি আপনি একটু আমি প্রথমে বরং এই বৈঠকটা নিয়ে বলি। আমার কাছে আমি সৈয়দ আশরাফের বক্তব্যটাও গতকাল শুনেছি, তার আগে মির্জা ফখরুলের বক্তব্যটা শুনেছি। আমার কাছে কিন্তু মনে হয়েছে তারা বোধহয় পরস্পরের সাথে একটু প্রতিশ্রুতিবদ্ধ যে যতক্ষণ একটা মানে ভালো ম্যাচিউর না করে তারা কেউ কিছু বলবেন না। তা আমি লক্ষ্য করি দুজনই যার যার মতো করে এড়িয়ে গেছেন। এই এড়িয়ে যাওয়াটাকে আমরা মানে একটু মেনে নেওয়া দরকার বৃহত্তর স্বার্থে। এটার মধ্যে লুকোচ্ছেন বা তারা গোপন করছেন এইভাবে সবকিছু দেখা যায় না, কারণ আমরাই তো আবার বলি যে সব সমস্যার সমাধান প্রকাশ্য আলোচনায় আমরা এরকম করে বলতে পারি যে মিডিয়ার চোখ এড়িয়ে তারা আলোচনা করছেন, পর্দার অন্তরালে আলোচনাটা চলছে। আমার মনে হয় এটার মধ্যে কোনো না, এখানে আছে হচ্ছে যে আমরা মহাসচিব পর্যায়ে সংলাপকে একটা বিশেষ গুরুত্ব দিচ্ছি। এখানে আপনি এমন কোনো কথা বলবেন না যে বক্তব্য আরেকটা নতুন বিতর্কের জন্ম দিবে না, ওরকম কোনো বক্তব্য মির্জা ফখরুল যদি বলতো যে আপনারা নিশ্চয়ই সব জানবেন, এড়িয়ে যাওয়ার বহু পদ্ধতি আছে। আজকে সৈয়দ আশরাফ বলছে মাল্টি আলাপ হচ্ছে, হাও বলে নাই নাও বলে নাই। আপনি ভিত্তিহীন, আমরা মিথ্যুক, সাংবাদিকরা মিথ্যুক, আপনি নানান জনের কথা আবার ফখরুলের উপর চাপাচ্ছেন, এটাও ফেয়ার না। ফখরুল একটা দলকে এক কথা বলবে, এক একজন আওয়ামী লীগেরও এক একজন এক এক কথা বলে। আমি বলি সেখানে আওয়ামী লীগের এক একজন এক এক কথা বলবে, এক একজন এক এক কথা বলে। এই লাইসেন্স আপনি দেন ভাই, আমি লাইসেন্স তো দেই না, আমি বর্ণনা করছি। তারা বলে, গতকালও বলেছে, মুহিত সাহেব বলেছে এটা কোনো অন্তর্বর্তীকালীন সরকার না, এবং তখনই আবার ওই প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে এই জন্য ক্যাবিনেট সচিব বলছেন যে না, মন্ত্রিপরিষদ সচিব বলছেন যে না, এটাই অন্তর্বর্তীকালীন সরকার। এই জন্য যত পয়েন্ট এই আওয়ামী লীগ এগুলি আমি বলছি তার মানে দলের মধ্যে গুলি হয়, লেট আস অ্যাকসেপ্ট ইট। আমি এখন কিন্তু বলতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এক সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবি করে একটা রাজনৈতিক ক্ষতি এই দেশের করেছিল। এটা উনি এখন স্বীকার করছেন, স্বীকার করে এই ভুল সংশোধন করার ঐতিহাসিক চ্যালেঞ্জ, দায়িত্ব তার উপর বর্তেছে। আমি এইভাবে আমি ওনার মাইন্ড থেকেই জিনিসটা এইভাবে নিয়ে আমি দেখছি যে এই সংশোধন করতে গেলে উনি এখন বলছেন সংবিধানের মানে এক চুলো নড়া অর্থাৎ সংবিধানটাকে উনি সমুন্নত রাখতে চান। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখনো সমাধান আছে। আমি যেরকম একটা সমাধানের কথা চিন্তা করছিলাম সেটা এখানে দুষ্টামির আলোকে আলোচনা হয়ে গেছে। আমি একটা দ্বিতীয় বিকল্পের কথা চিন্তা করছিলাম যে খালেদা জিয়া নেতৃত্বে বিএনপি যদি এই সরকারে জয়েন করে, এই সরকারটার নামকরণ যদি আমরা নির্দিষ্ট করা হয় যে সর্বদলীয় সরকার না, এটা একটা কম্প্রোমাইজ নাম, যে নির্বাচনকালীন সরকার, সমঝোতার সরকার, কোনো অসুবিধা নেই, সমঝোতার সরকার বা নির্বাচনকালীন সরকার, এবং তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশনের তদারকিতে পুলিশ এবং অন্যান্য প্রশাসনে কিছু রদবদলের সুব্যবস্থা রেখে, এটা যদি এমন হয় যে বিএনপির মন্ত্রীরা সহ মন্ত্রিসভায় বসার পর শেখ হাসিনা, এখন এখানে আবার মাল্টিপল চয়েস, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক, উনি একটা ছুটিতে যেতে পারেন, দুই, উনি কোনো পোর্টফোলিও না রাখতে পারেন, মানে এরকম কোনো একটা ব্যবস্থায় ওনার নির্বাহী ক্ষমতার জায়গাটা থেকে এক ধরনের নিজেকে সরিয়ে নেওয়ার যদি কোনো একটা ব্যবস্থা করা যায়, এবং মন্ত্রিসভার অন্য একজন সদস্য এটা সভাপতিত্ব করবেন, তেমন একটা ব্যবস্থা যদি করা, এবং রুটিন সভাপতিত্ব। আমি বাবু ভাইয়ের কাছে যাচ্ছি, কিন্তু বাবু ভাই যেটি বারবার বলছিলেন যে এই প্রস্তাবটা আসলে দিবে কে, মানে এটা তো আমি দিলে বা আপনি দিলে। আমি দেওয়ার কথা বলছি না, আমি বলছি যে এখনো তো সামনে, আমরা তো জানি না যে সামনে এই ধরনের প্রস্তাব আসবে না। আমি যেটা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে বাবুর সাথে একটু অন্যরকম করে আমিও একমত যে আজকে তফসিল ঘোষণা হয়ে যাওয়ার কারণে, তফসিল ঘোষণার উদ্দেশ্য কি সেটা আমি জানি না, কিন্তু ঘোষণা হওয়ার কারণে আমাদের যদি এটল সংলাপের কথাটা আমি এত সিরিয়াসলি ভাবি না, আমি ভাবি একটা সমাধানের জন্য কাজকর্ম এখন বেড়ে যাবে, ইনটেনসিফাই। আপনাকে আমি বলি যে আমি বেগম জিয়া এবং শেখ হাসিনা এই দুইজনের একদম রাজনৈতিক ক্যারিয়ার, ছাত্র জীবন বাদে
এইটিজের রাজনৈতিক ক্যারিয়ারে আমি প্রথম দিন থেকে জানি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিহেভিয়ার জানি এবং বেগম খালেদা জিয়ার বিহেভিয়ারও জানি। বাংলাদেশে সংবিধানের আওতায় এনি ফর্মুলা উইল বি অ্যাকসেপ্টেবল টু শেখ হাসিনা, আই ক্যান অ্যাসিওর ইউ। কিন্তু এটাকে যদি আওয়ামী লীগ বলছে সংবিধানের আওতায়, তাকে নিয়ে যেতে হবে সংবিধানের বাইরে, এটা হবে না। এটা এতে যাই হোক না কেন, যাওয়ার দরকারও নাই। না, কিন্তু বিএনপি যদি ইগো ধরে রাখে, আওয়ামী লীগকে নির্বাচনের আগে পরাজিত করে দেউলিয়া করে হই হই রই রই শেখ হাসিনা গেল কই এরকম মিছিল করে নির্বাচন করবে, হবে না। তাহলে বাবুভাই যেটি বলছেন আমাদের শেষ করে দিতে হচ্ছে, আপনি আমি আধা মিনিটে বলি যে এটা হয় না এই জন্য যে আওয়ামী লীগ আবার বিএনপি কে ইরিটেট করেছে অস্বস্তিকর বিহেভিয়ার। এই যে 5 জনকে গ্রেফতার করা হলো, এটা কিন্তু কোনো কারণ ছিল না, সেটা শুধু অস্বস্তিকর তারা ইরিটেট করেছে। আমি দেখলানি বলি বিএনপির অনুকূলে সিম্প্যাথি আরো বাড়ায়া ইলেকশনে জিতে আসার সকল সিম্পটম বিরাজ করছে। কিন্তু বিএনপি যদি নাশকতায় যায় ওভার এ পিরিয়ড, বাংলাদেশে ওই অবস্থা নাই। আজকের অনুষ্ঠানে আলোচনা করার জন্য নাইম ভাই, বাবু ভাই, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।